নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের গল্পের আড্ডায় চলছে সুলেখক জয়দীপ নস্করের কলমে টান টান রহস্যে পরিপূর্ণ সাসপেন্স থ্রিলার গল্প যেখানে লাশ থাকে। আজ গল্পের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি যারা এখনো শোনোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে লিংক রইল, গিয়ে প্রথম পর্বটা শুনে আসতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক সুলেখক জয়দীপ নস্করের কলমে টান টান রহস্যে পরিপূর্ণ গল্প যেখানে লাশ থাকে। আজ দ্বিতীয় পর্ব। হপ্তাখানেক পরের ঘটনা। পাঠশালা থেকে ফিরে দাওয়ায় বসে একটু জিরিয়ে নিচ্ছি, এমন সময় মা পাশে বসে তার জরাজীর্ণ শাড়ির একটা কোনা দিয়ে কপালের ঘাম মুছিয়ে দিয়ে বলল, বাবা বুদ্ধ, তোর বাবার তো এখন শরীর খুব খারাপ। মিনুদিরা যা দিয়েছিল তা কোনো মতে সপ্তাহখানেক চলেছে। রোজ রোজ কি আর ওদের থেকে যাওয়া যায় বল? তাই আমি বলছিলাম কি হলো মা? থামলে কেন? বলো কি করতে হবে, যা বলবে তাই করব। বলতেও খারাপ লাগছে, কিন্তু না বলে তো উপায় নেই। এই কথাটা বলতে একটু কেমন কেমন লাগছে। তুমি শুধু বলো কি করতে হবে। বলছিলাম যে তুই পাঠশালার পরে খেলাধুলা না করে যদি একটা কোনো কাজ করতি তাহলে সংসারে কিছুটা সাহায্য হয়। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই করব। দেখলাম মায়ের চোখে আনন্দাশ্রু। আমাকে তৎক্ষণাৎ কোলে তুলে কপালে গালে চুমু দিয়ে মাথায় গায়ে হাত বুলিয়ে আদর করতে লাগলো আর বলতে লাগলো, তুই তো আমার সোনা ছেলে। তারপর শুরু হলো জীবনের এক নতুন অধ্যায়। মা বলে কয়ে পাড়ার কেষ্ট কাকুর চায়ের দোকানে আমাকে কাজে লাগিয়ে দিল। প্রতিদিন কাক ডাকা ভরে উঠে চলে যেতাম কেষ্ট কাকুর চায়ের দোকানে। দোকানটা ছিল বেড়া দিয়ে তৈরি আর কিছুটা খড় আর টালি দিয়ে করা ছিল ওই মাথার ছাউনি। দোকানে একটা ঘড়ি ছিল পুরনো দিনের, সেটাই কাকু মাঝে মাঝে দম দিয়ে চালাতো, যদিও এই ব্যাপারে কোনোদিন কাকু কিছু বলেনি। পাঠশালায় পড়াশোনা শেষ করে আবার তাড়াতাড়ি চলে আসতাম কাকুর দোকানে। আর খেলতে যেতাম না। অন্ধকার ঘনিয়ে আসলে কাকু আর কাজ করতে দিত না, বলতো, বুদ্ধু এবার বাড়ি চলে যা, অন্ধকার হয়ে গেছে। আমি হাত ধুয়ে গেঞ্জিতে হাত মুছে বেরিয়ে আসতাম। আসার আগে কাকু আমাকে কাছে ডেকে একটা কয়েন হাতে দিয়ে বলতো, এই নে বুদ্ধু, এইটা রাখ, মাকে দিস। আচ্ছা কাকু। এভাবেই তখন দিনগুলো কেটে যাচ্ছিল। মিনুদি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো বাবাকে দেখে যেতে। কিছু ফল মিষ্টি নিয়েও সে আসতো, আমাদের খোঁজ নিয়ে যেত। যদিও আমি চায়ের দোকানে কাজ করছি সেটা কখনো বলিনি মিনুদিকে। এদিকে দিনে দিনে বাবার শরীর আরও খারাপ হতে থাকে। চেহারাটা যেন একদম কঙ্কালসার হয়ে আসে। তখন বাবার কাছে যেতে আমার ভয় লাগতো, বুক ফেটে কান্না আসতো। একদিন কেষ্ট কাকু বলল, বুদ্ধু, বিকেলে এবার থেকে একবার করে স্টেশনে ঘুরে আসবি, তাতে আমারও বিক্রি হবে আর তোকে আরও 1 টাকা করে দেব। এই পারবি তো যেতে? হ্যাঁ কাকু, খুব পারবো। তুমি বানিয়ে দিও, আমি ঠিক যেতে পারবো। এরপর থেকে আমি পাঠশালা থেকে ফিরে 1 কেটলি চা আর একটা চটের ব্যাগে কিছু মাটির ভাঁড় নিয়ে ছুট লাগাতাম। চলে যেতাম বাউরিয়া স্টেশনের উদ্দেশ্যে। অনেকদিন আগে এক রাতে সবেমাত্র খাওয়া শেষ করে বাবার কাছে শুয়ে বাবাকে জড়িয়ে ধরে ভূতের গল্প শোনার আবদার করছি, এমন সময় মা বাবাকে বললেন, বুদ্ধুর জামাটা না একদম ছিঁড়ে গেছে, একটা অন্তত জামা এনো ওর জন্য। হ্যাঁ, কালকেই আমি স্টেশন থেকে নিয়ে আসবো, একটা জামা নিয়ে আসবো। হ্যাঁ, স্টেশনে কি আছে বাবা? স্টেশনে রেলগাড়ি আছে, হাট বসে, কত রকমের জিনিস পাওয়া যায়, কত লোক এই কিলবিল করছে সব। কিলবিল করছে কথাটা এমনভাবে মুখের অঙ্গভঙ্গি করে বলল যে আমি দেখে হেসেই খুন হয়ে পড়লাম। তারপর জিজ্ঞেস করলাম, রেলগাড়ি কি বাবা? সে বিশাল বড় গাড়ি, সেই গাড়ি যাওয়ার জন্য আলাদা রাস্তা। কিরকম রাস্তা করা? লোহার রাস্তা, সেই গাড়ি চলে লোহার তৈরি রাস্তায়, আমাদের এই মাটির রাস্তায় চলে না। আমি কথাটা শুনে অবাক হয়ে গেছিলাম। বাবা হাসি মুখে বলেছিল, আচ্ছা ঠিক আছে, একদিন তোকে রেলগাড়ি দেখতে নিয়ে যাব। হ্যাঁ। এটা শুনে মা পাশ থেকে আমাকে ধমক দিয়ে বললেন, না, তোকে একদম যেতে হবে না ওখানে। কত লোকের ভিড়, কত খারাপ লোক ঘুরে বেড়ায় ওখানে।
একদম যেতে হবে না। আর ওই রেলগাড়ি দেখার কিছু নেই। কত লোক যে প্রাণে মরে তার ঠিক নেই। আর এই বাবুর সেই রেলগাড়ি দেখারই শখ হয়েছে। ভয় বলে কি কিছু নেই শরীরে? মায়ের কাছে বকা খেয়ে সেদিনকার মতো আমি ঘুমিয়ে পড়লাম। আর কোনো জেদ করলাম না। একদিন যে স্টেশনে বাবার হাত ধরে আসার কথা ছিল, সেই স্টেশনে আজ আমি একা এসেছি বাবার চিকিৎসার জন্য কিছু পয়সা উপার্জন করতে। কথাটা ভেবে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। স্টেশনে এদিকে ওদিকে তাকাতে তাকাতে দেখলাম একজন বয়স্ক দাদু একটা ঝুড়িতে করে কিছু ফল নিয়ে বসেছে একটা জায়গায়। আমি ঠিক করলাম দাদুর পাশে গিয়ে বসবো। আমি কাছে যেতেই দাদু জিজ্ঞাসা করলো, এই কি চাই? কিছু চাই না। তবে আগে আমি চা বেচতে এসেছি। বয়স কত? 7 বছর। এইটুকু বয়সে চা বিক্রি করছো? তোমার কি মা বাবা কেউ নেই? হ্যাঁ আছে। তবে বাবার খুব শরীর খারাপ। আমাদের অবস্থা খুব একটা ভালো নয়, তাই চা দোকানে কাজ করি যাতে বাবার ওষুধ জোগাড় করতে পারি। আমার এই কথা শুনে দাদুর কি মনে হলো জানি না, তবে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি বললেন, এইখানটা বসো, এইখানে বসে চা বিক্রি করো। হ্যাঁ। আমি হাসি মুখে দাদুর পাশে বসে পড়লাম। কিন্তু আমার বা দাদুর কারোরই বিক্রি বাটা হচ্ছিল না। হঠাৎ দেখি সেই বিড়ি খাওয়া লোকগুলো যারা জটলা পাকিয়ে বসেছিল, তারা হঠাৎ গাড়ি আসছে বলে চিৎকার জুড়ে দৌড় লাগালো। আমি তো দেখে অবাক, এমন কাণ্ড আগে কখনো দেখিনি। দাদুকে জিজ্ঞাসা করলাম, ওরা এমন ছুটছে কেন খুড়ো? খুড়ো বলতে শিখেছিলাম বাবার কাছ থেকেই। ছোটবেলায় দেখতাম বাবা কোনো বয়স্ক ব্যক্তি সামনাসামনি হলেই তাদের খুড়ো বলে ডাকতেন। ট্রেন ঢুকছে, অমন করে ছুটছে সব। ট্রেনের নাম শুনে আমারও দেখার খুব স্বাদ হলো। আমিও ব্যাকুল হয়ে গেলাম ট্রেন দেখব বলে। প্রচণ্ড উৎসাহের সঙ্গে বললাম, সত্যি? তাহলে আমিও যাই। কথাটা শেষ হতেই দৌড় লাগাতে যাব, এমন সময় খুড়ো আমার ডান হাতটা শক্ত করে ধরলেন। বললেন, ওটি ভুলেও করতে যেও না। এখন যা ভিড় হবে লোকের, আর ওই কুলিগুলো খদ্দের ধরার জন্য প্রায় হাতে পায়ে পড়ে যায়। তখন খেয়াল না করে সামনে কে আছে না আছে সব উল্টে পাল্টে একাকার অবস্থা। এই জায়গার ব্যাপারে তুমি কিচ্ছু জানো না। এই সময় করতে গেলে পায়ের তলায় চাপা পড়বে। দাদুর বয়সী একজন যখন বারণ করছে, তখন তার কথাটা অমান্য করা ঠিক হবে না। আমার মা সবসময় আমাকে বলতেন, বড়রা যা বলবে শুনবি, কখনো অবাধ্য হবি না, কারণ তারা তোর গুরুজন। মায়ের এই কথাটা সবসময় মেনে চলি। তাই আমি দাদুর পাশে আবার বসে পড়লাম। জিজ্ঞাসা করলাম, ট্রেন ঢুকছে বলে অমন করে ছুটতে হবে? ওরা যে কুলি। কুলি আবার কি? আরে যারা যাত্রীদের জিনিসপত্র কিছু পয়সার বিনিময়ে বহন করে দেয় তাদের কুলি বলে। আমি মন্ত্রমুগ্ধের মতো দাদুর কথাগুলো শুনে যেতে লাগলাম। মিনিট পাঁচেকের মধ্যে দেখলাম একটা বিশাল আকারের অদ্ভুত দেখতে একটা গাড়ি বা গাড়ির মতো একটা জিনিস ঢুকলো স্টেশনে। দেখতে অনেকটা চৌকো মতো, যেন মনে হচ্ছে মুদির দোকানের তেলের টিন। শুধু আকারে বিশাল, এই যা। বাবা ঠিকই বলেছিল, বিশাল প্রকাণ্ড এক গাড়ি। সত্যিই তাই। আর এই একটা গাড়ির ভিতর থেকে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ বেরিয়ে আসছে। ভিড়ের মাত্রা এতটাই বেশি হয়ে গেল যে স্টেশনে তিল ধারণের জায়গা হলো না। লোকের ভিড় আরও বাড়তে লাগলো। আমি শুধু দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। এবার বুঝলাম মা সেদিন আমাকে বকা কেন দিয়েছিল। মায়ের ভয় অমূলক নয়। পাশে বসা দাদু আমাকে আবার জিজ্ঞাসা করলো, কি হে, আগে কখনো ট্রেন দেখেছো? না, আগে কোনোদিন দেখিনি। দেখো কত লোক কিলবিল করছে, আর তুমি কিনা এর ভিড়ে ছুটছিলে। আমি শুধু বোকা বোকা একটা হাসি হাসলাম। ওদিকে দাদুরও একটা ফল বিক্রি হচ্ছে না। কাজেই দাদু একটা অভিনব বুদ্ধি বার করলো। গলায় যত জোর আছে সেইটাকে কাজে লাগিয়ে সবার উদ্দেশ্যে বলতে লাগলেন, ফল নিয়ে যান, ফল, তাজা তাজা ফল, মাত্র 8 আনা। ফল নিয়ে যান, ফল, তাজা তাজা ফল, মাত্র 8 আনা, 8 আনা। দাদুর এই টোটকা যেন টনিকের মতো কাজ করলো। সঙ্গে সঙ্গে দেখলাম জনা 5 লোকের ভিড় লেগে গেল মুহূর্তের মধ্যে। এটা দেখে আমারও মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি ঠিক করলাম দাদুর মতো করে বলে বলে খদ্দের নিয়ে আসব। আমিও বলতে শুরু করলাম,
বুদ্ধুর চা মাত্র 4 পয়সা, মাত্র 4 পয়সা। একবার খাবেন, বারবার খাবেন, মাত্র 4 পয়সা। দেখলাম সত্যি সত্যি কাজ হলো। আমার সামনেও একটা ছোটোখাটো জটলা তৈরি হলো। কিছুক্ষণ বাদে ভিড়টা ফাঁকা হয়ে যাওয়াতে হাসতে হাসতে দাদু আমাকে বললেন, বেশ নকল করে নিলে তো ছোকরা, মাথায় বুদ্ধি আছে তোমার। আমি মুচকি হাসলাম। দাদু আবার জিজ্ঞাসা করলেন, কটা চা বিক্রি করলে? তা তো জানি না, তবে যা এনেছিলাম তা প্রায় শেষ। কই দেখি। কেটলি খুলে দেখালাম। চা আর 1 ভাঁড় মতো হবে। আমাকে দাদু বললেন, আচ্ছা আমাকে একবার চা দাও তো দেখি কেমন তোমার চা। চা খেয়ে দাদু একটা পরিতৃপ্তির সুরে বললেন, আহ, সত্যি তোমার চা কিন্তু খুব সুন্দর। এই নাও তোমার চায়ের দাম। এইবার বাড়ি যাও, সন্ধে এসছে। আচ্ছা খুড়ো, আজ আসি তবে, কাল দেখা হবে আবার। এই বলে আমি আর কোনো বাড়তি কথা জিজ্ঞাসা করলাম না। দ্রুত পা চালিয়ে ঘরে ফিরলাম। এসে দেখি মা বাবার পাশে বসে আছে। ঘরে ঢুকে মাকে জিজ্ঞাসা করলাম, বাবা কেমন আছে মা? খুব একটা ভালো নয় বাবা। কথাটা শুনে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মায়ের হাতে 2টো টাকা গুঁজে দিয়ে আমি দালানে এসে বসে রইলাম। কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছিল না। মনটা খারাপ হয়ে গিয়েছিল। দালানের একটা বাঁশের খুঁটিতে হেলান দিয়ে প্রকৃতি দেখতে দেখতে কখন যে 2 চোখের পাতা এক হয়ে গেছিল আমি খেয়ালই করিনি। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম ভোর হয়ে গেছে। মা তখন সকালবেলা উঠোন ঝাঁট দিচ্ছে। হঠাৎ মনে পড়ল কেষ্ট কাকুর দোকানে যেতে হবে। ধরফড় করে উঠে বসলাম। আমাকে দেখে মা বললেন, কি রে, উঠে পড়েছিস? যা ওই বাঁশের গোড়ায় দেখ নিম দাঁতন রাখা আছে, দাঁতন করতে করতে দোকানে চলে যা। আমার খিদে পেয়েছে মা। তা তো পাবেই, কাল তো সারা রাত না খেয়েছিলি, বাঁশের গায়ে হেলান দিয়ে সেই যে ঘুমালি, তারপর আর উঠলেই না। কত ডাকলাম তোকে, কিন্তু কোনো সার নেই তোর। শোন না বাবা, একটা কাজ কর, ঘরে তো কিছু নেই, তুই বরং কেষ্ট কাকুর দোকানে চলে যা, বিস্কুট খেয়ে নিবি কটা। তবে খবরদার, চা খাবি না কিন্তু, জানতে পারলে আস্ত রাখবো না, মনে থাকে যেন কথাটা। ঠিক আছে, আমি তাহলে দোকানে যাচ্ছি। আমি তাড়াহুড়ো করে একটা জামা গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। কেষ্ট কাকু আমাকে দেখে বললেন, বুদ্ধু তুই আবার যা, আমি করে নেব। আমি মাথা নেড়ে জামায় হাত মুছে বেরিয়ে পড়লাম পাঠশালার উদ্দেশ্যে। পাঠশালায় পড়তে পড়তে আমার একটি নতুন বন্ধু হয়েছিল। তার নাম ইন্দ্রাণী। আমাদের পাশের গ্রামে থাকতো, স্টেশনের অপর পাড়টায়। দুর্গা প্রতিমার মতো মুখখানা। গায়ের রং একটু চাপা, কিন্তু আমার বেশ লাগতো। যদিও আমার চোখে এখনো সেই মুখখানার ছবি আঁকা আছে। তার বাবা মা কেউ ছিল না, দাদু দিদার কাছেই মানুষ। আমার সাথে তার বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আমরা একসঙ্গে সময় কাটাতাম, পড়াশোনা করতাম, খেলতাম, গল্প করতাম। কোনোদিন যদি সে না আসতো তাহলে খুব মন খারাপ করত। কতবার জিজ্ঞাসা করেছিলাম যে, কিরে তোর বাড়ি কোথায়? ওই তো স্টেশনের ওই পারে। স্টেশনের ওই পারে কোথায়? কি হবে চেনে, আমি তো রোজ আসি। যেদিন আসবে না সেদিন কিভাবে দেখা হবে? পরের দিন দেখা হবে। এরপর আমি আর কিছু বলতাম না। যদিও তখন বাচ্চা মন, এত মনেও থাকতো না। সেই সময় মন খারাপ হলেও একটু পরেই তা ভুলে যেতাম। ভুলে গিয়ে আবার খেলাধুলো সব করতাম। তখনও বুঝিনি যে জীবনে সেটা ছিল আমার প্রথম প্রেম। ওই বয়সে বোঝা সম্ভবও ছিল না, কারণ প্রেম বোঝার মতো বয়স সেটা নয়। বুঝলাম যখন সে আমার থেকে অনেক দূরে চলে গেল, তখন অনেক দূরে, কয়েক হাজার হাজার মাইল দূরে। আমি তখন এই বিদেশ বিভুঁইয়ে পচা গলা মৃতদেহদের ভিড়ে বসে আছি। আর সে তখন কোথায়, কোন দেশে, কিভাবে আছে আমি কিছুই জানি না। এত দূর বলে নূর আলফাত বাবু থামলেন। ওনার দিকে তাকাতে দেখলাম উনি দূরে একদৃষ্টে তাকিয়ে আছেন। বুঝতে অসুবিধা হলো না যে নূর আলফাত বাবুর চোখে তখন দৃষ্টি নয়, হারিয়ে যাওয়া সব শৈশবের স্মৃতি
বায়োস্কোপের মতো ফুটে উঠছে। নূর আলফাত বাবুর গলায় জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলার ভাব স্পষ্ট। বলেন কি, আপনি ছোট থেকেই মিশরে পড়াশোনার জন্য? এখন শুধু শুনে যাও। এর পরের 1 সপ্তাহ আমার জীবনে এক ভয়ঙ্কর ঝড় ওঠে, যে ঝড় তছনছ করে দিয়ে যায় আমার সমগ্র শৈশব, আমার যৌবন, আমার ঘর, আমার প্রেম, আমার আপনজন। সবাইকে হারাই একে একে। সেই যে বিচ্ছেদ হলো, আজও সেই বিচ্ছেদটাই রয়ে গেছে। ছিঁড়ে যাওয়া সুতো আর কোনোদিনও আমি জোড়া লাগাতে পারলাম না। সেদিন পাঠশালা থেকে ফিরে বিকেলে আমি কেটলি হাতে স্টেশনের উদ্দেশ্যে চলা শুরু করি। একটু দেরি হয়ে গেছিল বলে তাড়াতাড়ি পা চালাচ্ছিলাম, মানে যতটা জোরে চলা যায় আর কি। আমি সাধারণত ধান জমির আলপথ দিয়ে যেতাম। আমার বেশ ভালো লাগতো এই পথটা, কারণ সেই সময় বিকেলের ডুবন্ত সূর্যটাকে দেখতে বড্ড ভালো লাগতো। বেশ কিছুটা পথ যাওয়ার পর চলার পথে একটা বট গাছ পড়তো, বেশ বড় আর পুরনো বট গাছ। আমি রোজ সন্ধেবেলা স্টেশন থেকে চা দিয়ে ফেরার সময় সেই বট গাছের ঝুড়ি ধরে একটু দুলতাম। ছেলেবেলায় ছেলে মানুষই আর কি। বেশ ভালো লাগতো ঝুলতে। সেই সাথে ঘাম জমা শরীরে ঠান্ডা বাতাস অনুভব করতাম। একদিন সেই বট গাছের পাশ দিয়ে যাওয়ার সময় এক জটাধারী সাধু বাবাকে বসে থাকতে দেখি গাছের গোড়ায়। রোজ ফাঁকাই থাকে, কিন্তু আজ এক সাধু বাবাকে বসে থাকতে দেখে একটু কৌতূহল হলো। আমি যেতে যেতে সাধু বাবার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, আজ আর ফেরার সময় দোলা চড়তে পারবো না। মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল। সাধু বাবা চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন ছিলেন। আমি এগিয়ে যাচ্ছি, এমন সময় আমাকে পিছন থেকে সাধু বাবা ডেকে বললেন, কিরে, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। তারপরেও আমি কথাটার খুব একটা আমল দিলাম না, চলেই যাচ্ছিলাম। তখন আবার সাধু বাবা আমাকে বললেন, আমাকে দেখে তোর খুব রাগ হচ্ছে, তাই না? কথাটা শুনে আমি থমকে দাঁড়ালাম। সাধু বাবার দিকে তাকাতেই তিনি বললেন, কাছে আয় বেটা। মনে হলো আমি কি ভাবছি সেটাই সাধু বাবা জানলেন কি করে। আমার মাথায় তখন সাধু বাবার ব্যাপারে নানা রকম চিন্তা ঘুরছে। তবে একটা জিনিস বারবার মনে হচ্ছে, ইনি কি আমাকে চেনেন? আমার ব্যাপারে এত কিছু জানলেন কি করে? কাছে যেতেই সাধু বাবাকে এবার ভালোভাবে লক্ষ্য করলাম। গাটা যেন শিরশির করে উঠল। জটা ধরা চুল নেমে গেছে কাঁধ পর্যন্ত, কাঁচা পাকা দাড়ি নেমে গেছে বুক পর্যন্ত। 5 রকম মাদুলির সাথে 5 রকম রুদ্রাক্ষর মালা গলায় পরিধান করা। তার মুখটা ঈষৎ লম্বাটে, বাম চোখের নিচে একটা কাটা দাগ। চোখ দুটো মুখের তুলনায় খানিকটা বড়, কিন্তু ভীষণ রকম ঘোলাটে। গায়ে সাদা রঙের একটা খদ্দরের জামা পরা, কিন্তু এমন ময়লা যে সেটার রং আর সাদা নেই। কাছে যেতেই তিনি বললেন, বস এখানে। আঙুল দিয়ে সাধু বাবা আমাকে নির্দেশ করলেন সামনে বসার জন্য। আমি বসলাম। এরপর সাধু বাবা একটা ম্যাজিক দেখালেন। পকেট থেকে কী সব বার করে তাতে আগুন জ্বালিয়ে ধোঁয়ার সৃষ্টি করলেন। ম্যাজিকটা দেখে আমি কেমন যেন ভয় পেয়ে গেলাম। সাধু বাবাকে এমনিতেই আমার শুরু থেকে কেমন যেন ভয় লাগছিল, এবার আরও বেশি করে ভয় পেলাম। এর রূপ যেন সাক্ষাৎ পিশাচের। আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে সাধু বাবা বললেন, কোথায় যাচ্ছিলিস রে বেটা এই ভোর সন্ধেবেলায়? ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। বললাম, আগে আমি স্টেশনে যাচ্ছিলাম চা বিক্রি করতে। এইটুকু বয়সে কাজ করিস? হ্যাঁ, বাবার অসুখ। জানি জানি, তোর ব্যাপারে সব জানি। আমাকে দেখে তোর ভয় করছে? হ্যাঁ, একটু গাটা শিরশির করছে। কি মনে হচ্ছে আমি পিশাচ? সাধুর হাসি দেখে বুকের রক্ত হিম হয়ে গেল, তবু মুখে কিছু প্রকাশ করলাম না। হাসি থামিয়ে তিনি বললেন, তোর জীবনে আরো বড় ঝড় আসতে চলেছে। তুই কিন্তু ভেঙে পড়বি না। তোর সারা জীবন কষ্টে কাটবে, কিন্তু শেষ বয়সে এসে তোর নাম যশ হবে।
আমি কি বলবো বুঝতে পারছিলাম না, শুধু কথাগুলো বুকের মধ্যে কাঁটার মতো বিঁধছিল। আমার খুব কান্না পাচ্ছিল। জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে জানলেন? আমি জানি, কিন্তু কিভাবে জানি সেটা বলতে পারবো না। তাছাড়া বুঝতেও পারবি না। তবে জেনে রাখ বেটা, তোর খুব কাছের মানুষ কিন্তু তোর ক্ষতি করবে, সাবধান করলাম। কিন্তু জানি তুই সেই অনিষ্ট হবার থেকে কাউকেই রক্ষা করতে পারবি না। আর না পারবি নিজেকে, না পারবি বাড়ির লোককে। আরও একটু আগে আসতে পারলে অনেক ভালো হতো। তবে তুই কিন্তু ভেঙে পড়বি না। সব সময় মনে রাখবি, যা খারাপ হবে তার থেকে বেশি তুই ফেরত পাবি। আর শিবকে মনে মনে স্মরণ করবি। যে কোনো বিপদে শুধু তার নাম জপবি। হয়তো সঙ্গে সঙ্গে পাবি না মুক্তি, কিন্তু পাবি। তাহলে এলেন না কেন? আমি যখন তখন তোদের মতো আসতে পারি না। আমার একটা নির্দিষ্ট সময় আছে, তবেই আমি সেই পথে আসতে পারি। যাই হোক, তুই এসব বুঝবি না, বোঝার বয়সও হয়নি। তুই আর চা বিক্রি করতে যাস না, বাড়ি ফিরে যা। তোর বাড়িতে থাকাটা খুব জরুরি। এমন সময় হঠাৎ আকাশে দেখলাম দিক বিদিক ঝলসে উঠল। এত তীব্র আলো যে সেটার দিকে তাকাতে পারলাম না। চোখ ফিরিয়ে নিলাম। আলো মিলিয়ে যাওয়ার সাথে সাথে একটা গগনভেদী আওয়াজ শুনলাম। সর্বনাশ শুরু হলো। যা 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 যা, ফিরে যা, আর দেরি করিস না। সাধু বাবার কথা শুনে আর হঠাৎ বাজ পড়ায় মনটা কেমন যেন কু ডেকে উঠল। বাবা মাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল। মনের মধ্যে এমন এক অনুভূতি জাগলো যে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বাড়ির দিকে পা বাড়াবার আগে সাধুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? আমি তোর জীবনে নতুন পথের দিশা দেখাতে এসেছি, তাই আমার নাম ধরে নে, উজ্জ্বল নক্ষত্র। উজ্জ্বল নক্ষত্র? এ আবার কেমন ধারার নাম? আগে তো কোনোদিন শুনিনি। এই নামে আবার সাধু হয় নাকি কেউ? হয় রে বেটা, হয়, সব হয়। তুই ছোট তাই তুই জানিস না। যা যা, ঘরে ফিরে যা, আর কথা বাড়াস না। সাধু বাবার কথা অমান্য করার সাধ্য আমার ছিল না। আমি দৌড় দিলাম বাড়ির দিকে। কোনো মতে চায়ের কেটলি আর ভাঁড়ের থলিটা কেষ্ট কাকুর দোকানে রেখে এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়লাম বাড়ির দিকে। বাড়িতে যখন পৌঁছলাম তখন হাঁপ ধরে গেছে। দম নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। হোঁচট খেয়ে পড়লাম না বটে, তবে দালানে পৌঁছে আর বসে থাকতে পারলাম না। মা আমাকে লক্ষ্য করছিলেন। আমাকে দেখেই ব্যাকুল হয়ে বললেন, কি হয়েছে বাবা? এমন ভাবে দৌড়ে এলি কেন? কি হয়েছে তোর? বলছি বলছি আগে আগে একটু জল দাও মা। একটু জল দাও। আনছি বাবা, আনছি আনছি। এরপর মা দৌড়ে গিয়ে জল আনলেন। আমি এক ঢোকে সমস্ত জল শেষ করে তখন অল্প বিস্তর হাঁপাচ্ছি। মা আমার মাথায় গালে হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কি হয়েছে বাবা, বল, কি হয়েছে তোর? মাকে আমি সব ঘটনাটা বললাম। সাধু বাবা সব কথা শোনার পর মা আমাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, আর কোনো দিন সন্ধেবেলা স্টেশনের দিকে যাবি না। ওই রাস্তা বড় খারাপ। গেলে বিকেল বিকেল যাবি আর তাড়াতাড়ি চলে আসবি, বুঝেছিস? বুঝলাম। আমার কথা শুনে মাও ভীষণ ভয় পেয়েছে, কিন্তু তখনও বুঝিনি যে ভয়ের সেটাই ছিল শুরু। ভেবেছিলাম সব কিছু মনে হয় মিটে গেছে। ঝড় ওঠার আগে প্রকৃতি জুড়ে এক অপার্থিব নিস্তব্ধতা থাকে। দেখে মনে হয় প্রকৃতি যেন ভীষণ শান্ত। এটাও হলো তাই। সেই রাতে শেষবারের মতো মাকে জড়িয়ে ধরেছিলাম। বাবাকে খুব কাছ থেকে দেখেছিলাম। কাছে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করলাম, কেমন আছো বাবা? বাবা কোনো মতে বুজে থাকা চোখ দুটো খুলে আমার মুখের দিকে তাকিয়ে হেসেছিলেন। কাঁপা কাঁপা ভাবে ডান হাতটা তুলে আমার মাথায় বুলিয়ে দিয়ে বললেন, ভালো আছি বাবা। ব্যাস ওইটুকুই। বাবার কথা বলতে লেগে গেল বেশ কিছুটা সময়। বুঝতে পারলাম
বাবা ভালো নেই। তিনি বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারলেন না, আবার চোখ বুঝলেন বাবা। আমি আর মা রাতে কিছু খেয়ে শুয়ে পড়লাম। রাত তখন কটা হবে জানি না, হঠাৎ শুনতে পেলাম বাবা কাশছে। ঘুম ভেঙে চোখ খুলে দেখি এক বীভৎস কাণ্ড। আঁতকে উঠলাম চারিদিকটা দেখে। দেখলাম সব দিক দাউ দাউ করে জ্বলছে। কিছুক্ষণ ধাতস্থ হওয়ার পর বুঝলাম আগুনের করাল রূপ গ্রাস করবে এখনই পুরো ঘরটাকে। আমি বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালাম। যেদিকে তাকাচ্ছি সেই দিকে শুধু আগুন। সম্বিত ফিরে পেতেই মাকে প্রাণপণে ডাকতে লাগলাম, মা 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 ওঠো, আগুন লেগেছে, মা 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 ওঠো। এদিকে বাইরে থেকে ক্ষীণ একটা আওয়াজ আমার কানে ভেসে আসছে। কারা যেন বাইরে চিৎকার করে চেঁচাচ্ছে। আমার চিৎকারে আর ধাক্কাধাক্কিতে বেশিক্ষণ সময় লাগলো না মায়ের ঘুম ভাঙতে। মা এই দৃশ্য দেখে তারও চোখ ছানা বড়া হয়ে গেল। বাবাকে মা তোলার চেষ্টা করলেন। বাবার তখন ঘুম ভেঙে গেছে। আমি আর মা অসুস্থ বাবাকে বাইরে নিয়ে আসার জন্য চেষ্টা করলাম। যখন দেখলাম বাবাকে নিয়ে বেরোনো প্রায় অসম্ভব, তখন মা বাধ্য হয়ে আমাকে বললেন, বুদ্ধ বুদ্ধ তুই তাড়াতাড়ি বেরিয়ে যা বাবা, তুই থাকিস না বেরিয়ে যা। এতক্ষণ আমি ঠিক ছিলাম, কিন্তু এই কথাটা শোনা মাত্রই বুকের ভিতর থেকে একটা চাপা কান্না যেন গলার কাছে এসে জমাট বাঁধল। মা বাবাকে হারিয়ে ফেলার দারুণ একটা ভয় তখন বুকের ভেতর কাজ করতে শুরু করেছে। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মা আমার দিকে তাকিয়ে ডান হাত দিয়ে বাম চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, কাঁদিস না বাবা, তুই এক্ষুনি বেরিয়ে যা, কাঁদিস না। না, আমি কোথাও যাব না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। দেখ বাবা, তুই তো অনেক ছোট, তাই তুই পরে বেরোতে পারবি না। তুই আগে বেরিয়ে যা, আমি তারপর তোর বাবাকে নিয়ে আসছি। বাবা এদিকে ক্রমাগত কেশেই চলেছে, সেই সাথে রক্ত বমি। দম নিতেও খুব কষ্ট হচ্ছিল বাবার। মায়ের কথায় মন সায় না দিলেও কিছুটা আশ্বস্ত হলাম। চোখ মুছে বললাম, তুমি ঠিক বলছো তো? হ্যাঁ রে, ঠিক বলছি। এদিকে আগুন আরও কাছে চলে এসেছিল। মা বললেন, আর দেরি করিস না, সোজা উঠোনের বাইরে গিয়ে দাঁড়াবি, ঠিক আছে? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। যাওয়ার আগে মা আমাকে জড়িয়ে ধরে মাথায় গালে আদর করে পরম স্নেহে কয়েকটা চুমু এঁকে দিলেন। বললেন, যা, আর দেরি করিস না, যা। আমি কোনো রকমে বাইরে যেতে গ্রামবাসীরা আমাকে চাপটে ধরে রইলেন। তারা আর আমাকে ঘরের ভিতরে যেতে দিলেন না। দেখলাম আগুনের জ্বলন্ত রূপটা আস্তে আস্তে আমার পুরো বাড়িটাকে যেন গ্রাস করে ফেলল। যেন স্বয়ং ভগবানও আগুনের এই সংহার রূপকে আজ প্রতিহত করতে ব্যর্থ। আমি তখন এক নাগাড়ে চিৎকার করে চলেছি আমার গায়ের শেষ শক্তিটুকু দিয়ে। ততক্ষণে বুঝে গিয়েছি আমি আমার বাবা মা দুজনকেই হারালাম। আমার গগনভেদী চিৎকার আর দুই চোখের বাড়িধারায় তখন চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছে। দেখলাম আমাদের সমস্ত ঘরটাকে আগুন যেন গিলে নিয়েছে। মা বাবাকে হারাবার যন্ত্রণায় আমি চিৎকার করতে করতে কখন যে অজ্ঞান হয়ে পড়লাম বুঝতেই পারলাম না। নূর আলফাত বাবু একটু থামলেন, তার চোখে জল। মা মিথ্যা কথা বলে আমাকে বাঁচিয়ে দিয়ে গেলেন, আর নিজে বাবার সাথে চলে গেলেন সহমরণে। এসব দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা ঘরে শুয়ে আছি। তখন ভোর হয়ে গেছে। চারিদিকটা একবার তাকিয়ে দেখলাম, জায়গাটা চেনার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। দেখলাম আমার মতো আরও অনেক বাচ্চা সেখানে শুয়ে আছে। আমি একা নই। তাদের মধ্যে কিছু জনকে আমি চিনি আর কিছু জনকে আমি চিনি না। হঠাৎ দেখলাম পটল শুয়ে আছে ওখানে, আমার দিকেই মুখ করে আছে সে। সবাই অকাতরে ঘুমোচ্ছে। আমি আস্তে আস্তে ধীর পায়ে দরজার দিকে যেতে লাগলাম। দেখলাম হালকা করে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ধীরে ধীরে চৌকাঠ পেরোতেই দেখলাম দুইজন লোক দুদিকে বসে আছে। আমি দালান থেকে খুব সাবধানে নিচে নামলাম। দেখি সামনে একটা প্রকাণ্ড উঠান। উঠান পেরিয়ে আসল ফটক, প্রকাণ্ড একটা লোহার দরজা।
ফটকের উপরে দুই ধারে বসানো বিশাল আকারের দুটো সিংহ মূর্তি। ভাবলাম একবার ফটকের চারপাশটা ঘুরে আসি। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। দূর আকাশে পাখির দল তখন ভেসে যাচ্ছে খাবারের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ পিছন ফিরতে দেখি মিনুদি সেখানে দাঁড়িয়ে আছে। জড়িয়ে ধরলাম মিনুদিকে। মিনুদি আমার চোখের জল মুছে দিয়ে বললেন, বুদ্ধ, নিজেকে শক্ত কর, কাঁদিস না, কাঁদলে আরো দুর্বল হয়ে পড়বি। শুনলাম বটে মিনুদির কথা, কিন্তু যখনই মনে পড়তে লাগলো যে বাবা মা আর নেই, তখনই যেন মনের ভিতর কালবৈশাখী ঝড় উঠতে লাগলো। আমি কান্না মেশানো গলায় বললাম, আমি একবার ঘরে যেতে চাই দিদি। বেশ, চল তোকে নিয়ে যাই। মিনুদি আমার হাত ধরে আমাকে নিয়ে যেতে লাগলেন। মস্ত বড় ফটকটাকে একটু আগে ভেবেছিলাম পার করব। এবারে ফটকের বাইরে পা রাখতেই আমি যা দেখলাম তাতে বেশ অবাক হলাম। বাইরেটা ধুধু মাঠ, যত দূর চোখ যায় শুধুই ফাঁকা মাঠ, জনমনুষ্য কেউ নেই। শুধু কয়েকটা গাছ দেখা যাচ্ছে দিগন্তের শেষ সীমানায়। আমি মিনুদিকে জিজ্ঞাসা করলাম, এটা আমরা কোথায় আছি? আগে তো কোনোদিন আসিনি এখানে। এটা আমার বাগান বাড়ি, আমি আসি এখানে মাঝে মাঝে। আমাকে তুমি নিয়ে এসেছো তাহলে? ঠিক ধরেছিস। আমাদের বাড়িতে আগুন কে লাগালো তুমি জানো? সেটা তো জানি না রে বুদ্ধু, তবে আমার যতদূর মনে হয় এবারে যে আমার বাবার বিপক্ষে ভোটে দাঁড়িয়েছে সেই গড়িয়েছে। ভোট কি জিনিস বুঝলাম না, তবুও জিজ্ঞাসা করলাম, কে দাঁড়িয়েছে? তন্ময় কাকু। আগে তো বাবার বন্ধু ছিল, কিন্তু বাবার কথা না শুনেই ভোটে দাঁড়ায়, আর দেখ না তবে থেকেই আমাদের শত্রু হয়ে গেছে। সে না হয় তোমার বাবার সাথে ঝামেলা, তাতে আমাদের কি? বাবাকে সবার চোখে খারাপ করার জন্যই এটা করেছে। ও সব তুই বুঝবি না, তুই তো ছোট, এসব বুঝতে গেলে বড় হতে হবে আগে। কথাটা শুনে আমি চুপ করে গেলাম। বেশ খানিকটা পথ ততক্ষণে হেঁটে ফেলেছি। এমন সময় দেখতে পেলাম কয়েকটা বাড়ি পোড়া অবস্থায় কঙ্কাল সার হয়ে দাঁড়িয়ে আছে। কাছাকাছি মনে হলেও বাড়িগুলো একে অপরের থেকে বেশ তফাতেই ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এই বাড়িগুলোর এমন অবস্থা কেন? কাল রাতে শুধু তোর একার বাড়িতে আগুন লাগেনি বুদ্ধু, আরও অনেকের বাড়িতে লেগেছে। তাই সকালে অতজনকে দেখলাম শুয়ে থাকতে। হ্যাঁ, আর তোর মতো আমরাও জানার চেষ্টা করছি কে করলো এতগুলো বাড়িতে মাঝরাতে আগুন ধরানোর মতো ঘৃণ্য কাজ। সবাইকে তুমি বাঁচিয়েছো? ধুর পাগল, সবাইকে কি একসাথে আমি বাঁচাতে পারি? তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আমরা খবর পেয়ে গিয়েছিলাম, তাই আমরা আর এক মুহূর্ত অপেক্ষা না করেই বাবার কিছু লোক নিয়ে সব দিকে যেতে থাকি। তোর বাড়ির দিকে আমি যাই আর তোকে অজ্ঞান হয়ে যেতে দেখি। আর কিছু জানতে চাইলাম না, চুপ করে গেলাম। আমার দু চোখ ফেটে তখন কান্না বেরিয়ে আসতে লাগলো। হাঁটু গেড়ে বসে পড়লাম মেঝেতে। মুহূর্তে কোথায় যেন হারিয়ে গেল সব কিছু। হাজার চেষ্টা করেও নিজেকে ঠিক করতে পারছিলাম না। পিছন থেকে মিনুদি আমার দুই কাঁধ ধরে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি আমার বাড়ির দিকে এগিয়ে গেলাম। ছাইয়ের স্তূপের মধ্যে এগিয়ে যেতে যেতে বুঝলাম মিনুদি আমার ঠিক পিছনেই আছেন। মিনুদি আন্দাজ করতে পেরেছিলেন আমি কিছু একটা খুঁজছি। কিছুক্ষণের মধ্যেই ছাইয়ের আস্তরণ সরে যেতে কি একটা শক্ত মতো জিনিস হাতে ঠেকল। বুঝতে পেরেছিলাম ওটা একটা মাথার অবয়ব। এখন এই বয়সে এসে বুঝতে পারি ওটা ছিল আমার মা আর বাবার সেই রাতে পুড়ে যাওয়া দেহাবশেষ। এই শেষবারের মতো কাছ থেকে দেখেছিলাম বাবা মাকে। এরপর বড় পৃথিবীতে আমি একা পড়ে রইলাম, একদম একা। সেই যে শুরু নিঃসঙ্গ জীবনের, আজও সেটা চলেছে এই বৃদ্ধ বয়সেও। ছাইয়ের স্তূপটা সরাবার পর মিনুদি ভালো করেই বুঝতে পারছিলেন, তাই তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে আমাকে নিয়ে চলে যান অন্য কোনো জায়গায়। আমি যতটুকু সম্ভব পিছন দিকে বারবার তাকিয়ে থাকার চেষ্টা করছিলাম। শুধু মনে হচ্ছিল তন্ময় কাকুকে সামনে পেলে উচিত শিক্ষা দিতাম। কিছু করতে পারতাম না হয়তো, তবু মনের মধ্যে একটা রাগ পুষে রেখেছিলাম। আমার জীবন থেকে কেড়ে নেওয়া সব কিছুর হিসাব একদিন আমি মেটাবই।
এটাই ছিল প্রতিজ্ঞা, মিটিয়েওছি তাই। ছোটবেলায় বাবা মাকে হারাবার প্রতিশোধ আমি কড়ায় গন্ডায় উসুল করেছি যুবক বেলায়। তারপর কি হলো? এমন সময় নূর আলফাত বাবু কিছু বলতেই যাচ্ছিলেন, পিছনে এসে দাঁড়িয়েছে শিরা। শিরা আমাকে বলল, Do you remember how much time has passed? হ্যাঁ, ও মাই গড, ইটস 10 o'clock. Very funny. You know very well today is our last day of year. Tomorrow we catch the plane. And you left early in the morning without telling us? Do you know how many times we have been looking for you? Today you will get your visa. Go to the visa office at 4 p.m. Thank you, sir. Thank you so much. Can we take our friend? Got some shopping to do. Yes, of course. Bye, sir. নূর আলফাত বাবু হাসি মুখে সম্মতি জানালেন। আমরা চলে এলাম। কাল বাড়ি ফেরা। দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে যখন পা দিলাম তখন বেলা 1টা বাজে। দেশের মাটিতে পা দিতেই মনের মধ্যে একটা অদ্ভুত উন্মাদনা জেগে উঠল। আর অপেক্ষা সহ্য হচ্ছে না। তড়িঘড়ি একটা ট্যাক্সি নিলাম। আমার বন্ধু অ্যাব্রাহাম আমাকে জিজ্ঞাসা করল, Why are you so fussy? Brother, I'm returning home after a long time. So I'm not patient anymore. You're getting that, right? ঘন্টা 3 পর আমাদের ট্যাক্সি এসে থামলো আমাদের বাড়ির সামনে। আমার গলার আওয়াজ শুনে প্রথমে মাই বেরিয়ে এলো। মায়ের ডাক শুনে দাদু, ঠাম্মা, বাবা, কাকা সবাই বেরিয়ে এলো বারান্দায়। আমাকে দেখে সবাই ভীষণ খুশি। একে একে সবাইকে প্রণাম সারলাম। তারপর শুরু হলো কিছুক্ষণ আদর অভিযোগের পালা। শেষে অতিষ্ঠ হয়ে বললাম, উফ উফ, এবার থামো তো, অনেক হয়েছে। সঙ্গে 3 জন অতিথি এসে সেটা দেখো। পরিচয় পর্ব শেষ হলে মা বললেন, চলো সবাই ঘরে চলো, আর বাবারা তোমরাও এসো। সেই সকাল থেকে ভ্রমণের জন্য আমরা বাস্তবিকই সবাই খুব টায়ার্ড ছিলাম। তাই জন্য কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আমরা খেতে বসলাম। শিরা তো প্রথমেই পাঁঠার মাংস ধরতে যাচ্ছিল। মা বাধা দিয়ে বললেন, না না, আগে পাঁঠার মাংস নয়, আমরা তো বাঙালি, খাওয়া শুরু করতে হয় মাছের মাথার ডাল আর আলু ভাজা দিয়ে, কেমন? শিরার দিকে তাকিয়ে বুঝলাম মায়ের কথার বিন্দু বিসর্গ ওর মাথায় ঢোকেনি। তাই বলে দিলাম, Mom says we are Bengali. We don't eat meat first. We eat first this dish and the potato fry, okay? Yeah, I don't understand this language exactly, but I understood what was auntie says. খেতে বসে আমাদের গল্প আর থামে না। ওরা বাঙালি রান্না খেয়ে বেশ অভিভূত, বিশেষ করে চিংড়ি মালাইকারি আর কষা পাঁঠার মাংস। খাওয়া শেষ হলে পর মা বলল, তোমরা উঠে পড়ো, গল্প হবে সন্ধেবেলা। হ্যাঁ, হাত মুখ ধুয়ে নিয়ে সবাই একটু বিশ্রাম করো, যাও। শিরার জায়গা হলো তুলির ঘরে, আর আমরা বাকিরা আমার ঘরে। অত্যন্ত ক্লান্ত ছিলাম, তাই সবাইকে বললাম, guys, I'm going to take rest now and you guys should also rest, okay? Make yourselves comfortable. Take rest, brother. এরপরে সবাই আমরা যে যার ঘরে ঢুকলাম। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। চোখ খুলে দেখি সন্ধ্যা 7টা বাজে। মুখ হাত ধুয়ে আমরা গেলাম পাশের ঘরে। ওই ঘরে আমার 2 বন্ধু অ্যাব্রাহাম আর কার্ল আছে। ঘরের সামনে গিয়ে দরজায় টোকা মারতেই ভিতর থেকে কার্ল বলল, Come in. Get ready boys and join us. But where? আমাদের বৈঠকখানাতে, প্লিজ কাম। What did you say, man? ওরে বাবা, কাম না। আমাদের বাড়িতে একটা অদ্ভুত নিয়ম আছে। বাড়ির সবাই বড়রা সন্ধেবেলায় নিয়ম করে বৈঠকখানায় বসে নিজেদের সময় অতিবাহিত করে। যদিও সেটা কাজ ফেলে নয়, নিয়মটা তৈরি করেছেন দাদুই। দাদুর বক্তব্য, কাজের পর যতটুকু সময় বেঁচে থাকবে ততটুকু সময় পরিবারকে দিতে হবে, তাতে পরিবারের বাঁধন ভালো হয়। আচ্ছা, তোমাদের জন্য কিছু উপহার এনেছি। সকলেই বেশ খুশি হয়ে উঠল কথাটা শুনে। সবাইকেই এক এক করে উপহার দিলাম, কিন্তু দাদুর উপহারটা ছিল একটু আলাদা। দাদুর জন্য এনেছিলাম মিশরের সব থেকে ক্রূর নিষ্ঠুর দেবতা, বিখ্যাত কুমির দেবতা সোবেক। দাদুর চোখ বিস্ফারিত, মুখ রাগে লাল। লক্ষ্য করলাম আরাম কেদারাতে বসেও তিনি মৃদু মৃদু কাঁপছেন, ঠিক যেমনটা নূর আলফাত বাবু কেঁপেছিলেন সোবেককে হাতে নেবার পরে। মাথা নিচু করেছিলেন কিছুক্ষণ। দাদুর অমন চোখের চাহনি কারো দৃষ্টি এড়ালো না। বাবা জিজ্ঞাসা করল, আচ্ছা, হঠাৎ আপনার চোখটা লাল হলো কেন? ও কিছু না, একটু ধুলো পড়লো চোখে।
আমি তো জানি কেন দাদুর চোখ লাল। সবার চোখে ধুলো দিতে পারেন তিনি, কিন্তু আমার নয়। কারণ একই রকম পরিস্থিতিতে আমি দেখেছি ম্যামের বাবাকেও, আর আজকে দেখলাম দাদুকেও। দাদু গুরুগম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, তুমি একা কেন? তোমার বাকি আর 2 বন্ধু কোথায়? ওদের নিয়ে আসার দায়িত্ব কার? ওরা হাত মুখ ধুয়ে আসছে দাদু। বৈঠকখানা বদল হয়েছে দেখছি, ভাল লাগছে বেশ। কি কি পরিবর্তন চোখে পড়ছে তোমার? দেওয়ালে ঘড়িটা নতুন, আর বইয়ের তাকের অবস্থানটা বদলেছে। টেবিলটা পালিশ করা হয়েছে, আর নূর আলফাত বাবুর আঁকা ছবিগুলো স্থান বদল করা হয়েছে। আমার কথা শুনে দাদুর চোখ ক্ষণিকের জন্য বিস্ফারিত হলো। রাগ যেন বুঝতে পারছি দ্বিগুণ হয়ে গেছে। কথায় আছে মুখ মনের আয়না। সত্যি কথাটা ভুল কিছু নয়। শোনো, খাওয়া শেষ হলে আমার সাথে দেখা করো এই ঘরে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা দাদু। রাতে খাওয়া দাওয়ার পরে কথা মতো দাদুর ঘরে গেলাম। দাদু গুরুগম্ভীর গলায় বললেন, যাক, বিদেশে গিয়ে নিজের দেশের, নিজের পরিবারের শিক্ষা সংস্কৃতি যে একেবারে শিখে তুলে দাওনি, সেটা দেখে খুশি হলাম। আমি তো ভেবেছিলাম ভিন দেশে গিয়ে নিজের জাত খোয়াবে। দাদুর মুখে এমন হেয়মূলক কথা শুনে মনে মনে রাগ হলো। বললাম, দেশ ছেড়ে যারা পড়তে যায় সবাই কি জাত ধর্ম এসব হারিয়ে বাড়ি ফেরে? বড়দের মুখে মুখে তর্ক করতে শিখেছ? বাইরের বাজে গুণ একটা সবে প্রকাশ পেল, না জানি এমন কত গুণ পুষে রেখেছ। দাদুর এমন কথা শুনে মনে মনে ভীষণ রাগ হলো। দাদু, আপনি নূর আলফাত বাবু বলে কাউকে চেনেন? আমার প্রশ্ন শুনে দাদু আমার দিকে ঘুরে তাকালেন। চোখ দুটো আগের মতোই বিস্ফারিত। হাতের দিকে তাকাতে নজর পড়ল একটা বইয়ের দিকে। বইটার নাম মুখোশ মানুষ। বইটা টেবিলের উপর নামিয়ে রাখলেন। আমার কাছে এসে বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার আস্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বরাবরই দাদুর চোখ রাঙানোকে আমি ভয় পেয়ে এসেছি, কিন্তু এবার হঠাৎ করেই মনের মধ্যে সাহস হয়েছে। দাদুকে আর ভয় পাচ্ছি না আমি। দাদুর কথায় আমি দৃঢ় প্রত্যয়ভাবে প্রতিবাদ করে উঠলাম, তোমার চোখ রাঙানিকে আমি ভয় পাই না দাদু। আজ তোমাকে বলতেই হবে কিভাবে তুমি চিনলে নূর আলফাত বাবুকে। তুমি যদি ভেবে থাকো তোমার ব্যাপারে আমি কিছু জানি না, সেটা কিন্তু ভুল হবে। দাদু, আমি কিন্তু সবটা জানি, শুধু তোমার মুখে শুনতে চাই। কি জানো তুমি আমার ব্যাপারে? কি জানো? কেন দাদু, নিধিরাম পোদ্দারকে ভুলে গেলে? তোমার 2 বছর জেল খাটার সঙ্গী, সাথে নাকি আরেকজন বন্ধু ছিল, সে নাকি জেল পলাতক আসামি, মনে পড়ছে? আমার কথা শুনে দাদুর উত্তেজনা বেড়ে গেল। আমি শান্ত অথচ দৃঢ় স্বরে বললাম, কি দাদু, মনে পড়ছে? তার নামটা বললে হয়তো মনে পড়বে। তার নাম ছিল জয়। ব্যাপারটা এমন হলো যেন জোকের মুখে নুন পড়ল। দাদু কেমন যেন গুটিয়ে গেলেন। উত্তেজনায় ওনার হাত পা কাঁপছে। আমি দাদুকে ওই অবস্থায় রেখে বেরিয়ে যাচ্ছিলাম। দাদু বললেন, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বসো পাশে, কথা আছে। দেখলাম গলায় আগের সেই প্রত্যয়ের ভাবটা ফিরে এসেছে। দরজাটা বন্ধ করে এসো। দরজাটা বন্ধ করে দাদুর কথা মতো পাশে গিয়ে বসলাম। দাদু একটু ধাতস্থ হয়ে বলতে শুরু করলেন, লেখক হিসেবে পরিচিতি পাওয়ার আগে প্রথম জীবনে আমি ছিলাম একজন ছিনতাইবাজ। পড়াশুনোর দৌড় ছিল ওই প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। লেখালেখি কোন ছাড়, পড়াশুনোর ব্যবস্থা ছিল না বাড়িতে। আমার বাবা ছিলেন রিক্সা চালক, আর মা লোকের বাড়ি বাড়ি ঘর মোছা বাসন মাজার কাজ করে বেড়াতেন। কাজেই পড়াশুনোর চল ছিল না বাড়িতে। সকাল হলেই সারাদিনের জন্য কাজে বেরিয়ে যেত মা আর বাবা। সারাদিন বাড়িতে কি করতাম, কি খেতাম, কারোর কোনো খেয়াল ছিল না। আরও খেয়াল না থাকার কারণ হচ্ছে আমরা ছিলাম 5 ভাই বোন। আমি ছিলাম সব থেকে ছোট। সন্ধে পেরিয়ে যখন রাত হতো তখন আমার মা আর বাবা দুজনেই ফিরে আসতো। ফিরতো শুধু নয়, ফিরতো মদ গাঁজা এসব খেয়ে নেশাতুর হয়ে। দুইজনেই খেয়ে থাকতেন। আমি তাও এসব সামলে
4 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি। বাকি ভাই বোনরা কেউ পড়াশোনার ধারে কাজ দিয়ে যায়নি। মেঝেতে পড়তে বসতাম। খাট ছিল দাদা আর ভাইদের দখলে। মা বাবা ফিরে যদি দেখতেন আমি পড়ছি, তাহলে নেশার চোটে ওই বই খাতায় লাথি মেরে বলতেন, কুত্তার বাচ্চা, ওসব পড়াশোনা করে কি জজ সাহেব হবে তুমি? 2 পয়সা রোজগার কর। ওসব করে কিছু হবে না। পয়সা দুনিয়ায় সব, বুঝলি? পয়সা ছাড়া কিচ্ছু নেই। পড়াশোনা করছে, পড়াশোনা করছে। এই ঘটনা ছিল আমার জীবনে নিত্য সঙ্গী। তাই সন্ধে হলে খুব একটা পড়তে বসতাম না। কিন্তু সেই ভাগ্যটাও সঙ্গ দিল না বেশি দিন। পাড়ায় ছিল একটা প্রাথমিক বিদ্যালয়। বিনা পয়সায় পড়ানো হতো, সেই সাথে সকালে টিফিনও দিত। কোন দিন ডিম সেদ্ধ, তো কখনো ঘুগনি পাউরুটি। 4 ক্লাস পর্যন্ত পড়তে পেরেছিলাম। একদিন বাবা সব বই খাতা নিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। মারধরও খেলাম। আমার পিঠে, হাতে, পায়ে প্রচণ্ড মার খেলাম। আমার চোখে জল দেখে পাড়ার লোকও দাঁড়িয়ে মজা দেখছিল। একদিন গরমের বিকেলে খেলাধুলা করছি, হঠাৎ পিছন থেকে কে একজন আমার জামার কলার টেনে ধরলেন। পিছনে ঘুরে দেখি বচনদা, পাড়ার নাম করা দাদা, বিখ্যাত ছিনতাইবাজ। সবার সামনে গাঁজা খেত, কাউকে তোয়াক্কা করতো না। যেমন ময়লা তেমন তার অবিন্যস্ত জামা কাপড়। স্নান পর্যন্ত ঠিক করে করতো কিনা সন্দেহ ছিল। তো আমার কলার চেপে ধরাতে আমি বললাম, আরে পচন্দা, কি হলো? হঠাৎ কলার ধরছ? কলার ধরেছি কেন, সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি বে? আরে চড়ছ কেন? আমি তো এমনি জিজ্ঞাসা করলাম গো। ও তাই বল, না হলে দিতাম 2 কানে গোড়ায়। হ্যাঁ, তখন বুঝতি কৈফিয়ত চিয়া কাকে বলে। ওসব ছাড়ো, কি কাজ গো? তোর বাপ কালকে আমার কাছে এসেছিল, বললো তোকে একটু মানুষ করে দিতে হবে। তুই নাকি অমানুষ হয়ে গেছিস। কাল আমার টেকে চলে আসিস। হ্যাঁ, তোকে দলে নিয়ে নেবো। কোথায় জানিস তো আমার টেকটা? হ্যাঁ, ওই তো ওই কালী মন্দিরটার পিছনে। সাব্বাস, ঠিক সকাল 11টায় চলে আসবি। ভাই দেরি করবি না কিন্তু। হ্যাঁ, সময়ের খেলাফ কিন্তু আমি একদম পছন্দ করি না। ঠিক আছে, চলে যাব। পরদিন সকালে সময় মতো পৌঁছে গেলাম কালী মন্দিরের পিছন দিকটায়। মন্দিরের পিছন দিকে সরু এক ফালি গঙ্গা বয়ে গেছে। আমি গিয়ে দেখি পচন্দা আর তার 5 সঙ্গী সাথী মিলে গঙ্গার দিকে মুখ করে বেশ করে ভোলে বাবার প্রসাদ সেবন করছে। আমি পিছনে গিয়ে দাঁড়িয়ে ডাকলাম, পচন্দা, আমি এসে গেছি। পচন্দা আর তার সাঙ্গপাঙ্গ আমার দিকে তাকালেন। গাঁজার ধুমকিতে পচন্দার চোখ প্রায় বন্ধ। সে বন্ধ অবস্থাতে আমার দিকে তাকিয়ে নেশা ধরা গলায় বললেন, আরে ভাইপো যে, তুমি এসেছো বাবা, এসো এসো। তারপর বন্ধুদের দিকে তাকিয়ে বলল, তা ভাইপোর সময় জ্ঞান তো টনটনে। বন্ধুরাও নেশার ঘোরে নিচের দিকে মাথা ঝুলিয়ে হাসতে হাসতে সম্মতি জানালেন। এদিকে আয়। আমি গেলাম। পচন্দা সবার সাথে আমার পরিচয় করিয়ে দিতে লাগলেন। একে একে নিধু, কালু, বাচ্চু, ব্যাকা, সোনা। তারপর বন্ধুদের বলল, আজ থেকে এ আমাদের সাথে কাজ করবে। আমাদের দলেরই একজন। 5 জনের দল ছিলাম, এখন 6 জনের দল। হের বাপ তো হঠাৎ একদিন বিকেলে আমার কাছে আসে। এসে তো পায়ে ধরে কান্নাকাটি করার মতো অবস্থা। আমি বললাম, কি হয়েছে কি কাকা? দেখ, ছেলে আবার পড়াশোনা করে নষ্ট হয়ে যাচ্ছে, তুই কিছু ব্যবস্থা কর, মানুষ করে দে ছেলেটাকে। আরে ঠিক আছে, ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিও। আরে সে তো স্কুলে যায় রে পেছন, আসতে চাইবে না। তাহলে এক কাজ করো, ওর যত বই খাতা আছে সব পুড়িয়ে দাও, তারপর আমি নিয়ে আসবো। পরের দিন দেখি ওর বাপ সব বই খাতায় আগুন ধরিয়ে দিয়েছে। কথাটা শেষ করেই পচন্দা তার বন্ধুরা হাসতে শুরু করলো। শুনে আমার মনে মনে বেশ রাগ হতে লাগলো। ভাবতে লাগলাম, এই তবে বাবাকে বুদ্ধি দিয়েছে। আমি চুপ করে রইলাম। দে টান মার। আমি খাই না এসব।
ও সমস্ত বললে হবে না বাবা, আমাদের দলে যোগ দিতে গেলে আমাদের মতো করে চলতে হবে। কিছু করার নেই দেখে ইচ্ছে না থাকা সত্ত্বেও কলকাতা হাতে নিতে হলো। পছন্দ অবশ্য দেখিয়ে দিল কিভাবে টানতে হয়। একবার টানলাম, বিভৎস তেতো আর বিস্বাদ জিনিস। কাল থেকে তোকে শেখাবো কি করে পকেট কাটতে হয়। যা যা এখন বাড়ি পালা যা। পরের দিন আবার গেলাম পছন্দার ঠেকে। যথারীতি আগের দিনের মতোই সব কিছু চলছে দেখলাম। পকেটে পয়সা আছে? না, নেই। তো যা, তো ওপারে যা, যা বাড়িতে ভালো কচি লাউ বা চাল কুমড়ো দেখবি, টুক করে নিয়ে চলে আসবি। যদি না দেয়? তুই কি এখানে ধর্মকর্ম করতে এসেছিস নাকি সাধু সন্ন্যাসী হবি? না। তাহলে তুই চাইতে যাবি কেন? সোজা চুরি করে এখানে নিয়ে আসবি। যদি দেখে ফেলে? দেখে ফেললে আর কি, পালাবি, নয়তো কেলানি খাবি। আর শোন, চুরি করার প্রথম নিয়ম হলো ধরা না পড়া। আর যদি ধরা পড়েও যাস তাহলে একটু মাঠটার খেয়ে নিবি। অভ্যেসটা করে নিতে হবে তো, নাহলে কষ্টটা পড়ে বাড়বে। আর ব্যথা কমানোর ওষুধ হলো একটাই, এই যে আমার হাতে দেখছিস, বাবার প্রসাদ। এটার অভ্যেস করিস, ব্যথা কমে যাবে। আচ্ছা ঠিক আছে। এর ঘণ্টাখানেকের মধ্যে পাশের পাড়ার একজনের বাড়ি থেকে একটা চাল কুমড়ো চুরি করলাম। নিছকই মজার ছলে সেটা নিয়ে চলে এলাম পছন্দার ঠেকে। পছন্দা সেটা দেখে বলল, এই তো সাবাস, ভাইপোর এলে মাছ বলতে হবে। পছন্দার এই কথায় তার সাঙ্গপাঙ্গরা আমার বেশ সুখ্যাতি করতে লাগলো, যেন আমি কি বড় কাজ বা যুদ্ধ টুদ্ধ গোছের কিছু করে এসেছে। তারপর জিজ্ঞেস করলো, কিরে কেলানি খাসনি তো? আরে না না, কেউ দেখেনি। বহুত জোর বেঁচে গেছিস। আয় আচ্ছা বস, কীভাবে পকেটটা কাটতে হয় সেটা একবার দেখাই। এরপর আমি গিয়ে পছন্দার পাশে চাতালে বসলাম। দেখলাম পছন্দা হঠাৎ মুখ হাঁ করে জিভের তলা থেকে এক টুকরো ব্লেড বার করলো। আমি দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি দেখছিস কি এমন করে? তুমি জিভের তলায় ব্লেড রাখো? কেটে যাবে তো। ওসব রাখার কায়দা আছে। তুই আবার আমার দেখা দেখি এ সমস্ত করতে যাস না, জিভটা কেটে বাদ হয়ে যাবে। তুই যদি আমার যোগ্য শিষ্য হতে পারিস তাহলে আমি তোকে শেখাবো, তার আগে নয়। নে এবার দেখ। চাল কুমড়োটার ওপর একটা রুপোলি তবক বের করে রাখলো। সেটা দুই প্রান্ত ধরে রইল হাত দিয়ে। আমাকে মুখ থেকে বের করা ব্লেডটা হাতে ধরিয়ে দিয়ে বলল, দে এবার কাটতো দেখি, তবে চাল কুমড়ো যেন না কাটে। দেখে ব্লেডটা ধরতে আমার কেমন যেন গা গুলিয়ে উঠছিল। আমি ধরতে চাইছিলাম না। অত ঘের না করলে পকেট কাটতে পারবি না বাপ। নে ধর ধর ধর, ন্যাকামি করিস না। বলেই জোর করে হাতে ধরিয়ে দিল। ঘেন্না লাগলেও উপায় ছিল না, ধরেই তবকটার ওপর ব্লেড চালালাম। ধারালো ব্লেড আর আন করা কাঁচা হাতের জন্য তবকটা কাটার সাথে সাথেই চাল কুমড়োটাও কেটে গেল। হে দিলি তো চাল কুমড়োটাকে ফালা করে। তোকে বারবার বললাম চাল কুমড়ো যেন না কাটে। দেখ আমাকে দেখ। এই বলে আমার হাত থেকে ব্লেডটা নিয়ে চাল কুমড়োর আরেক দিকে আরেকটি রুপোলি তবক রাখলেন, আর রাখার সঙ্গে সঙ্গে ব্লেড চালালেন। দেখলাম চাল কুমড়োটা আস্ত আছে, ব্লেডের কোনো রকম দাগই পড়েনি, অথচ রুপোলি তবকটা কেটে দুই টুকরো হয়ে গেছে। এই জন্যই বুঝলাম পছন্দাকে সবাই কেন গুণী মানুষ বলে। দেখলি তো কিভাবে কাটতে হয়। তুমি তো গুণী মানুষ, তোমার সঙ্গে আমার তুলনা চলে? নে নে নে, হাত জোর করে আর তেল না মাখিয়ে কাজে মন দে যা। 1 মাসের মধ্যেই পাক্কা পকেট মার হয়ে গেলাম। বেশ মানুষজনদের পকেট কেটে বেড়াই, হাতে পয়সা করেও আসছে বেশ, মনটাও বেশ ফুরফুরে লাগছে। পড়াশুনোর কথা এক প্রকার বেমালুম ভুলেই গেলাম, কিন্তু হাজতবাস করতে হয়েছে বেশ কয়েকবার। আমি সাধারণত পকেট কাটতাম ভিড় বাসে আর কোনো ভিড় লোকালয়, যেমন মেলা মিছিল এইসব জায়গায়। যথারীতি একদিন আমি দুপুরে একটা ভিড় বাসে উঠেছি। স্বভাবসিদ্ধভাবে সবার চোখ এড়িয়ে চুরি করতে যাব বলে একজনের পকেটে সবে ব্লেড চালিয়েছি। পাশের জন আমার হাতটা ধরলেন ঝপ করে। আমি আঁতকে উঠে ভয় মাসানো চোখে তার দিকে তাকালাম। বেশ বলিষ্ঠ চেহারা। এদিকে চোর ধরা পড়েছে বলে বাসে শোরগোল পড়ে গেছিল। যিনি আমার হাত ধরেছিলেন তিনি সজোরে আমার কানের গোড়ায় এক থাপ্পড় বসালেন।
থাপ্পড় খাওয়ার সাথে সাথে আমার মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। সেই অবস্থাতেই শুনতে পেলাম, রে এটুকু বয়সে চুরি করতে শিখেছিস? এখনো দুধের দাঁত পড়েছে কিনা ঠিক নেই, আর চুরি করতে চলে এসেছিস? হ্যাঁ, সাহস মন্দ নয়। তারপর হিড় হিড় করে আলুর বস্তার মতো আমাকে টানতে টানতে বাস থেকে নিচে নামানো হলো। বাচ্চা বলে কেউ রেহাই দেয়নি। এদিকে যিনি আমার হাত ধরেছিলেন তিনি বললেন, রে দেখছিস তো জনতা কেমন খেপে উঠেছে তোর উপর, দেবো নাকি তোদের হাতে তুলে? আমি কিছুই বললাম না, কারণ মার খেয়ে তখন আমার অবস্থা খারাপ। মনে শুধু পছন্দার কথাটাই ভাসছে, কিন্তু উন্মত্ত জনতা সেসব শুনতে নারাজ। আপনারা একটু শান্ত হন। এই পুলিশ, থানায় ধরে নিয়ে যাব, কথা দিচ্ছি এর যোগ্য শাস্তি আমি দেবো, আর এই দলের পান্ডাকেও হাজতবাস করাবো। আপনারা দয়া করে একটু শান্ত হন, আমি যখন চলে এসেছি দলটাকে ধরবই। অবস্থা বেগতিক দেখে তিনি আমাকে কাছের থানায় নিয়ে গেল। তারপর সেখান থেকে সরাসরি লালবাজার। আমি হাজতে ছিলাম। সন্ধেবেলার মধ্যে দেখি পচন্দা সহ বাকি সাঙ্গপাঙ্গদেরও ধরে নিয়ে এসেছে। পচন্দার দলে একজন ছিলেন যিনি কিনা পচন্দার ডান হাত হিসেবে কাজ করতেন, নিধুদা। সে নিধুদার ভালো নাম ছিল নিধিরাম পোদ্দার। আমাকে নিধুদা ফিসফিস করে বলতে লাগলেন, কাজটা কিন্তু মোটেই ভালো করলি না, এর ফল তোকে ভুগতে হবে, মনে রাখিস। বিচারে সবার 5 বছর করে সাজা হয়, কিন্তু আমি যেহেতু নাবালক ছিলাম আমাকে পাঠানো হলো জুভেনাইল হোমে। বিচার ব্যবস্থায় বিচারক রায় দিল আমি যতদিন না সাবালক হচ্ছি ততদিন আমি ওই জুভেনাইল হোমেই থাকব। আমার মা বাবার হাজতবাস হলো না ঠিকই, কিন্তু 10,000 টাকা করে জরিমানা হয়। মা বাবা রেহাই পায় শুধুমাত্র আমার বাকি ভাই বোনদের জন্য। কোর্টে দাঁড়িয়ে শেষবারের মতো যাওয়ার আগে আমার মা বাবা মাকে অভিশাপ দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন, তোর মতো কুলাঙ্গার যেন কোনো শত্রুরের না হয়, আজ থেকে তুই আমার কাছে মৃত। ছি! বাপ মাকে তো 2 পয়সা রোজগার করেও দিতে পারিস না, আবার তাদের নামে কেস টুকে দিলি। ছি, তোকে নিজের ছেলে ভাবতে আমার ঘেন্না করে। ছি 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 ছি। সেই শেষ, আর কোনোদিন মা বাবাকে দেখিনি। আমার ঠাঁই হলো সেই কিশোর হোমে। দেখতে দেখতে সেখানে কেটে গেল প্রায় 7 বছরেরও বেশি। একদিন দুপুরের প্রচণ্ড গরমের মধ্যে দেখি কয়েকজন পুলিশ মিলে একটা ছেলেকে ধরে এনেছে। আমার মতোই 17 বয়স হবে ছেলেটার, রোগা দোহারা চেহারা। তবে অদ্ভুত লেগেছিল ওর চোখের চাহনিটা। চোখ দুটো খোলা থাকা সত্ত্বেও সে যেন কিছুই দেখতে পাচ্ছিল না, যেন একটা ঘোরের মধ্যে ছিল। শুনলাম ওইটুকু ছেলে নাকি 3টে খুন করে এসেছে। বিচারে ওর ফাঁসির হুকুমও হয়েছে, কিন্তু ফাঁসি ততদিন মঞ্জুর হবে না যতদিন না সে নাবালক থেকে সাবালক হচ্ছে। শুনে তো আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমরা সবাই একসঙ্গে খেতে বসতাম, তো সেদিনও বসেছিলাম। তো সেই অজ্ঞাত ছেলেটা এসে বসলো আমারই ঠিক পাশে। আমার মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। সেদিন আমার খুব পছন্দের মুরগির মাংস কষা হয়েছিল, কিন্তু মনের মধ্যে এত ভয় ঢুকে গিয়েছিল যে আমি সেটা ঠিকঠাক উপভোগ করতে পারছিলাম না। মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছিলাম ওর দিকে, কিন্তু সে ছেলেটার মধ্যে কোনো তাপ উত্তাপ নেই। সে নিজের খেয়ালেই মত্ত ছিল, আগের মতোই সে নির্বিকার। আমাদের হোমের একজন কর্মচারী বিজয় কাকু সেখানে এসে বললেন, কি হে ছোকরা, ভাত মুখে তুলছো না যে? সব ভাত খেয়ে নাও, নষ্ট করা যাবে না কিন্তু। কথাতে কাজ হলো কিছুটা। খুব ধীরে ধীরে অল্প অল্প ভাত সে মুখে তুলতে লাগলো। এমন সময় হঠাৎ দেখলাম ভাতের থালায় ছেলেটির চোখের জল টপ টপ করে পড়ছে। ছেলেটি কাঁদছে। একজন খুনির চোখে জল, যে 3-3টে খুন করতে পারে, তার চোখে কি সাধারণত জল আসে? এমন সময় আমাদের বিজয় কাকু আবার এসে বললেন, কি হলো খোকা, কাঁদছো কেন? তাড়াতাড়ি খাও। কথাটা হয়তো খারাপ লেগেছিল ছেলেটির। সে জল ভরা চোখ নিয়ে তাকিয়ে রইল। বিজয় কাকু আর তাকে কিছু বললেন না। এরপর ধীরে ধীরে আমরা সবাই খেয়ে যে যার মতো উঠে পড়লাম। সে ছেলেটা কিন্তু সেভাবেই বসে রইল, একটা পাথরের মূর্তির মতো।
বিকেলবেলা আমরা সবাই বেরোলাম বাগানে একটু খেলাধুলা করতে। দেখলাম সেই ছেলেটা হোমের দালানে একা একা তখনও বসে আছে। বোবা কিনা কে জানে। রাতেও ঠিক তাই, ছেলেটি কিচ্ছু খেলো না। শুতে যাওয়ার সময় বিজয় কাকু ধরে নিয়ে এসে তার বিছানাটা দেখিয়ে দিলেন। আমার দুটো খাটের ঠিক পরেই ছিল তার খাট। আমরা সেই ঘরে মোট 41 জন ছিলাম। রাত তখন কটা হবে জানি না। হঠাৎ বাবু আমাকে ধাক্কা দিয়ে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়ে বলল, ভাই ভাই, ওই ছেলেটা এখন আবার কাজে, মহা মুশকিলে পড়ে গেল, কি করবি? যাবি? যাই, গিয়ে দেখে আসি কি ব্যাপার। তুই সত্যিই যাবি? কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি তোর? আরে আমার মাথা ঠিকই আছে, কিন্তু গেলে যদি আবার কিছু করে বসে? আরে কিছু করবে না, তুই তো। ওর যদি কারোর খারাপ কিছু করার হতো না এতদিনে করে নিত। তুই কি করে জানলি যে ও কিছু করবে না? উফ, কারণ খেতে বসার সময় আজকে ওর চোখে জল দেখেছি, বুঝলি? দেখ, খুন হয়তো করেছে, কিন্তু কেন করেছে সেটা তো আমরা কেউ জানি না। আর সব থেকে বড় কথা, একজন খুনির চোখে জানিস তো কোনো দিনও জল আসতে আমি দেখিনি। কারণ তারা তো হৃদয়হীন হয়, তাদের কোনো মন থাকে না, তাই না? কিন্তু এর ক্ষেত্রে জানিস তো ব্যাপারটা পুরো উল্টো। না গিয়ে দেখি ব্যাপারটা। আমি গিয়ে দেখি ছেলেটা বালিশে মুখ গুজে শুয়ে আছে। একটু উতস্তত করে বাম হাতটা ছেলেটার কাঁধে রাখলাম। রাখার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। গায়ে হাত দেওয়ার সাথে সাথে ছেলেটা ভূতে দেওয়ার মতো চমকে উঠল। সে ছিটকে আমাদের থেকে দূরে সরে গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকে বসে পড়ল। এবার আমার মনের মধ্যে সংশয় আরও দৃঢ় হলো। কিছু তো একটা রহস্য আছেই। ছেলেটা আচমকা তো ভয় পেয়ে গেল কেন? শোনো না ভাই, তুমি ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। এখানে তো আমরা সবাই বন্ধু। তুমি এসেছো, এখন তুমি আমাদের বন্ধু। তারপরেও দেখলাম ভয়টা কাটলো না। আমাকে বাবু বলল, ও ভয় পাচ্ছে বুঝলি, থাক এখন, বরং কাল কথা বলবো। ঠিক বলেছিস। নিজের বিছানায় ফিরে যাওয়ার আগে ছেলেটিকে বললাম, আমরা সবাই তোমার বন্ধু, তুমি ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। যাও শুয়ে পড়ো। পরের দিন সকালে আমরা সবাই মুখ ধুয়ে বসে আছি। দেখি কাল রাতে সেই যে ভয় পেয়ে জড়সড়ো হয়ে বসে থাকা ছেলেটি, সে এখনো ভোরের আলো ফুটে যাওয়ার পরেও সে একইভাবে বসে আছে। আমরা সবাই ওর কাছে গিয়ে ওর ঘর বাড়ি, ওর পরিচয় জিজ্ঞেস করলাম, কিন্তু ও কোনো কথা বলছিল না। এমন সময় বিজয় কাকু এসে আমাদের বলল, এই তোরা এখন সব যা তো, বিরক্ত করিস না ওকে, তোদের যত বাদরামি। যা যা নিজের জায়গায় গিয়ে বস সবাই। রবিবার দিনটা ছিল আমাদের নিজের নিজের পছন্দের কাজ করার দিন। আমি কবিতা লিখতে ভালোবাসতাম বলে সেদিন একটা কবিতা লেখার জন্য বসেছিলাম, এবং বসতে গিয়ে সেই অজ্ঞাত ছেলেটির কথা ভুলেই গেছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম কেউ যেন আমার পাশ থেকে দাঁড়িয়ে আমাকে লিখতে দেখছে। ও তুমি দাঁড়িয়ে কেন? এসো বসো বসো বসো। ছেলেটি বসলো না, এমনকি কোনো কথাও বলল না, চলে গেল। আমার পাশে বাবু আঁকছিল, সেখানে গিয়ে দাঁড়ালো, মনোযোগ দিয়ে তার আঁকাও দেখতে লাগলো। যথারীতি বাবুও তাকে বসতে বলল। টুকক্ষণ দাঁড়িয়ে থেকে এবার কিন্তু সে বসলো। বাবু সরে গিয়ে জায়গা করে দিল ওর বসার। ও বসে মনোযোগ সহকারে আঁকাটা দেখতে লাগলো। বুঝলাম ওর পড়াতে কিছু একটা সমস্যা আছে। হয় সে ছোটবেলায় পড়েনি, নয়তো কম পড়েছে, আমার মতোই আর কি। বাবু জিজ্ঞাসা করলো, তুমি আঁকতে ভালোবাসো? হ্যাঁ, আমি ছোটবেলায় এঁকেছি। এখানে আসার পর থেকে ছেলেটি প্রথমবারের মতো মুখ খুলল। ছেলেটি খুব আস্তে কথা বলে, কণ্ঠস্বর খুব ভদ্র আর নম্র। ওর কথার মধ্যে খুনি হওয়ার কোনো লক্ষণ নেই। বাবুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, তোমার নামটা কি? আমার ডাক নাম বুদ্ধু। আর ভালো নাম? ওই নামটা না ডাকাই ভালো। কেন? যার দেওয়া নাম তাকে আর মনে করতে চাই না, আমার জীবনের সবচেয়ে বড় কলঙ্ক। তবু বলো যদি ইচ্ছে হয়। বুদ্ধু চুপ করে রইল। এরপর আবার স্বাভাবিকভাবে কথা হচ্ছিল আমাদের মধ্যে। হঠাৎ বাবু ওকে জিজ্ঞাসা করে বসলো সে এখানে কি অপরাধে এসেছে। এ কথাটা শোনা মাত্রই সে চুপ করে গেল।
আমি তখন বাবুকে বললাম, তুই হঠাৎ জিজ্ঞাসা করতে গেলি কেন? আরে আমি কি করে জানবো যে ওকে নাম জিজ্ঞেস করলেও চুপ করে যাবে? ঠিক আছে, ভাবিস না, ও ঠিক সময় মতো বলবে। আবার একটু সময় দে ওকে। আমরা খাওয়া দাওয়া সেরে আর বিশ্রাম নিলাম না, খেলতে চলে গেলাম সামনের উঠোনে। সেদিন আমরা খেলছিলাম পিট্টু। আমাদের সাথে বুদ্ধও বেশ মিশে গিয়েছিল, ও খেলছিল আমাদের সাথে দলে মিশে। খেলাধুলার পর সন্ধ্যের সময় বাবু আবার আঁকা নিয়ে বসছিল। এবার বাবু নিজে থেকেই ডেকে নিয়েছিল বুদ্ধকে। বুদ্ধু, বুদ্ধু এদিকে আয়। কাছে গিয়ে বুদ্ধ জিজ্ঞাসা করলো, বলো। বস এখানে, এটা নেই, ধর। বাবু নিজের একটা খাতা আর রং পেন্সিল ওকে দিয়ে বলল, এটাতে তুই আঁক, আমি আরেকটাই আঁকছি, দেখি তুই কেমন আঁকতে পারিস। বুদ্ধ বাধ্য ছেলের মতো আঁকতে শুরু করলো। আঁকা শেষে আমরা সেই আঁকা দেখে তাজ্জব বনে গেলাম। এমন আঁকা এই বয়সে একটা ছেলে আঁকে কি করে? আমি আর বাবু একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। ছবিটায় দেখলাম একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঊর্ধ্বাঙ্গ নগ্ন, শুধু দুই বাহুতে কিছু একটা সোনার গয়না পরা আর নিম্নাঙ্গে কিছু একটা গামছা মতো কাপড় জড়ানো। ছেলেটার হাত পা বাঁধা আর মাথাটা একটা হাঁড়ি কাঠের মতো জিনিসের মধ্যে রাখা। আমি তাজ্জব হয়ে গিয়ে বুদ্ধকে জিজ্ঞাসা করলাম, বুদ্ধ, এটা কিরকম আঁকা? আমার ছেলেবেলার সাথী, আমার বন্ধু, পটলের শেষ সময়ের স্মৃতি। শেষ সময়ের স্মৃতি মানে? এরপর বুদ্ধ বলতে শুরু করলো তার বিচিত্রময় জীবনের কাহিনী। তখন সবে সবে বাবা মা গত হয়েছেন। বাবা মা মারা যান ঘরে আগুন লেগে। আমায় গ্রামবাসীরা উদ্ধার করেছিল। অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান ফেরার পর দেখি একটা ঘরে শুয়ে আছি। যদিও একা ছিলাম না, বন্ধু বান্ধবরাও সব সঙ্গে ছিল। পরে জানতে পেরেছিলাম আমার মতো নাকি তাদের বাড়িতেও আগুন লেগেছিল। আর এই পরিস্থিতি থেকে মিনুদি আমাদের সবাইকে উদ্ধার করেছে। মিনুদি? সে কে? মিনুদি আমাদের গ্রামের মোড়লের মেয়ে। গ্রামে পড়াশোনা, আঁকা, এমনকি আগুন লেগে যাওয়ার পরে উদ্ধার পর্যন্ত করেছে এই মিনুদি। তার দৌলতেই আমাদের যতটুকু শিক্ষা। ভালো কোনো কিছু লেখেনি ভগবান ভাই, তাই আমার সাথে ভালো কিছু হয় না। ভালো হতে গেলেও ভাগ্য লাগে বন্ধু। আমি তো এটাই বুঝে গেছি, ভাগ্য কোনোদিন আমার দিকে মুখ তুলে চাইবে না। ঠিক কি হলো সেটা একটু পরিষ্কার করে বলো তো ভাই, এভাবে বলে তো কিছুই বুঝতে পারছি না। বলছি, আমাদের বাস্তুহারা হওয়ার পর মিনুদি রেখেছিল আমাদেরকে মোটামুটিভাবে। একদিন সন্ধেবেলা পড়তে বসবো, হঠাৎ মিনুদি বলল, আজ তোদের আর পড়াবো না। আমরা সবাই এর ওর দিকে তাকাতে লাগলাম, আর কানাঘুষো সবাই ফিসফিস করে বলতে লাগলাম, পড়বো না তো কি করব। মিনুদি বলল, থাম সবাই, আমি বলছি কি করবি। আমি তোদের সবার জন্য আঁকার খাতা এনেছি। আজ থেকে খেলাধুলা, পড়াশোনার পাশাপাশি আঁকার শিক্ষাও দেওয়া হবে। ঘটনার পথ চলা সবে শুরু হয়েছে, কথার মাঝখানে হঠাৎ করে বাবু বলে বসলো, আচ্ছা বলছি যে এই মিনুদি এই কি তোমাকে দিয়ে সব কাজ করাতো? মানে আর কোনো লোক ছিল না সেখানে? হ্যাঁ ছিল তো। মিনুদি একা একা করতো না, তার সঙ্গে মিনুদির বন্ধুরাও ছিল। তারা সবাই আমাদের পালা করে পড়াতো, ছবি আঁকাতো। তখনই কিছুটা ভালো লাগা জন্মায় আঁকার প্রতি, কিন্তু বেশি দিন চলল না এমন। কেন? বলছি, আমার আজও মনে আছে সেই দিনটা ছিল বুধবার। আমরা সবাই খেলাধুলো করে যে যার মতো নিজের খাটে বসে টিফিন খাচ্ছি। ঠিক সন্ধ্যে 6:30 টিফিন দিত। এমন সময় মিনুদি ঘরে ঢুকে বলল, শোন, তোরা আজ রাতে একটু কম ঘুমাবি। এমন কথায় সবাই অবাক হলাম। মিনুদি আবার বলল, এত ভাবার কিছু নেই, কাল আমরা সবাই ঘুরতে যাব, তাই সকাল সকাল বেরোবো। আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি সবাই। সকাল 5টায় বেরোবো। কোথায় যাব আমরা? ওটা এখন বলা যাবে না, কাল গেলেই তো বুঝতে পারবি। শুনে আমরা বেশ উৎসাহিত হয়ে পড়লাম। কালকের কথা ভেবে কারোরই ঘুম হলো না রাতে ঠিক করে। শুতে যাওয়ার সময় ইন্দ্রাণী আমাকে বলল, শোন, তুই কিন্তু আমার পাশে বসবি, আর কিন্তু কোথাও বসবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও চলে গেলে ওর কথাই ভাবতে ভাবতে বিছানায় ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন খুব ভোর ভোর উঠে পড়লাম। ঘুরতে যাওয়ার আনন্দে আমাদের কারোরই ঘুম হয়নি ঠিক করে। মিনুদি এসে আমাদের জানালো, তোরা সবাই স্নান করে তৈরি হয়ে নে, অনেকটা পথ বাকি, পথে খাওয়া দাওয়াও হবে,
ঠিক আছে? আমরা সবাই আনন্দে তার কথা সাই দিলাম। কিরে, সবাই তৈরি তো তোরা? হ্যাঁ দিদি। বাহ, চল চল, আর দেরি করা যাবে না। বাড়ির উঠোনে যখন পা রাখলাম তখন পূবের আকাশ রাঙা করে সূর্য উঠছে। তখনও বুঝতে পারিনি জীবন সব থেকে বড় বাঁকটা নিতে চলেছে। সবাই মিলে বেরিয়ে পড়লাম। 5:30টার মধ্যে পৌঁছলাম বাউরিয়া ঘাটে। দেখলাম ওই ভোরে একটা স্টিমার দাঁড়িয়ে আছে। সবাই ওঠার পর স্টিমার নিজের যান্ত্রিক শব্দ ছেড়ে চলা শুরু করলো। স্টিমারটা বেশ বড়, আমাদের ছেলে মেয়ে নিয়ে মোট 40 জন মতো হবে। সরস্বতী নদীতে সূর্যের পূর্ণাঙ্গ অবয়ব পড়েছে সোনালি আভার সাথে। খেয়াল করলাম ইন্দ্রাণী আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভুরু তুলে কি হয়েছে জিজ্ঞেস করাতে সে মুচকি হেসে মুখ ঘুরিয়ে নিল। একটু বেলা বাড়তেই আমাদের কেক বিস্কুট দিয়ে জলখাবার দিল। স্টিমার চলতে চলতে পরিবর্তন হচ্ছে দৃশ্যপট। যখন একটু বেশি দুলছে ইন্দ্রাণী ভয় আমার হাতটা শক্ত করে ধরছে। মাঝে মধ্যে গল্পগুজব চলছে আমাদের মধ্যে। এমনভাবে কত সময় পার হয়েছে বুঝলাম না। একটা জায়গায় এসে স্টিমারটা থামলো। মিনুদি আমাদের বলল, বাচ্চারা, আমরা আমাদের গন্তব্যে এসে গেছি, এবার সবাই নেমে পড়ো। হুড়োহুড়ি করবে না কেউ, আস্তে আস্তে নামবে। এরপর আমাদের জন্য ভ্যান অপেক্ষা করছে। এরপর আবার ভ্যান? কেন, তোর কি হেঁটে যাওয়ার ইচ্ছে? মিনুদির কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আমি লজ্জা পেয়ে বললাম, না না, তা কেন? ঠিক আছে, আর কথা না, এবার চলো। দেরি হয়ে গেলে কিন্তু বাড়ি ফিরতেও দেরি হয়ে যাবে। স্টিমার থেকে যখন নামলাম দেখলাম একটা প্রকাণ্ড বন্দর। বড় বড় সব জাহাজ দাঁড়িয়ে আছে। আমরা সবাই হাঁ করে তাকিয়ে দেখছি জাহাজগুলোকে। অটল বিস্ময়ে বলল, বাবা, এত বড় বড় জাহাজ? এর থেকেও বড় বড় আছে, কালকেই পড়িয়েছি না তোদের? হ্যাঁ দেবুদা, আমার মনে পড়েছে। সেই সাথে পড়িয়েছিলে কিভাবে আগের দিনের মানুষরা ঘানি থেকে তেল বার করতো। সাব্বাস, দারুণ মনে রেখেছিস। বাহ বাহ, আমি খুব খুশি হলাম। এটা আমরা কোথায় এসেছি? এই জায়গাটা হলো খিদিরপুর। খিদিরপুর? এমন নাম তো আগে শুনিনি। আস্তে আস্তে সব জানতে পারবি। তবে কি বলতো, এই জায়গাটার খুব সুন্দর ইতিহাস আছে। গল্প শুনতে আমার বরাবর খুব ভালো লাগে। বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম দেবুদার কথা। জিজ্ঞেস করলাম, কীরকম ইতিহাস? এখন না, এখন গল্প বলতে গেলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি সবাই পা চালা, তা না হলে আমাদের খেতে অনেক দেরি হয়ে যাবে। আমার খুব খিদে পেয়েছে। কিচ্ছু দেরি হবে না, তুমি বলো। আচ্ছা, যেতে যেতে অন্তত বলো। ওহো, এমন বায়না করলে চলে? আচ্ছা বেশ, ঠিক আছে, ভ্যানে যেতে যেতে বলবো কোন, এখন পা চালা। বন্দর পেরিয়ে বাইরে আসতেই চোখে পড়ল ফটকের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে 7খানা ভ্যান। আমরা এক এক করে সবাই ভ্যানে উঠলাম। মিনুদি আর অন্যরা বাকি দুটো ভ্যানে বসলো। দেখলাম স্টিমারের কিছু লোক আমাদের পেছন পেছন আসছে বড় বড় আকারের গামলা, কড়া, হাতা, খুন্তি নিয়ে। আমি দেবুদাকে জিজ্ঞেস করলাম, দেবুদা, আমাদের সাথে এত জিনিসপত্র এলো কিভাবে? আমরা তো সঙ্গে করে কিছু আনিনি। আরে বোকা, ওদের আগে থেকে আমরা বলে রেখেছিলাম, ওই জন্যই ওরা বাসনপত্র, বাজার হাট সব করে রেখেছিল। আমরা যদি এইসব নিজেরা করি তাহলে তোদের সামলাবে কে, আর রান্নার দায়িত্ব নেবে কে? তারপর ঘুরতে ঘুরতে এসে জল খেয়ে আর পেটে গামছা বেঁধে বসে থাকতে হবে। আমাদের ভ্যান একসাথে ছাড়লো। ভ্যান ছাড়ার 2-1 মিনিটের মধ্যেই দেবুদাকে বললাম খিদিরপুরের গল্পটা বলার জন্যে। দেবুদা বলল, ঠিক আছে, গল্প বলবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি গল্প বলার সময় কিন্তু কেউ কথা বললে চলবে না। সবাই একসাথে মাথা নেড়ে সম্মতি জানালাম। আমিও বললাম, হ্যাঁ হ্যাঁ, কথা বলবো না, তুমি শুরু করো।